আমাদের পার্টির অন্যতম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড রতন সাহা প্রারম্ভিক আলোচনায় কমরেড সীতারাম ইচুরি সম্পর্কে আমি তো বলবো অল্প সময়ের মধ্যে বিস্তৃত পরিসরে খুব ভালোভাবেই উপস্থিত করেছেন। আমি এর জন্য রতন সাহাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার আলোচনা শুরু করার আগে কমরেড সীতারাম ইয়েচুরিকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। দেখতে দেখতে 1 বছর হয়ে গেল তার প্রয়াণের দিনটি আমার কাছে মনে হচ্ছিল এ তো সেদিনের ঘটনা। কি করে 1 বছর হয়ে গেল এটা কল্পনাও করতে পারছিলাম না। যাই হোক, বাস্তবতা তাকে তো স্বীকার করতেই হবে। সীতারাম ইয়েচুরি পার্টির সাধারণ সম্পাদক হিসেবে তৃতীয়বারের জন্য নির্বাচিত হয়েছিলেন। আমাদের পার্টির সাংগঠনিক যে সিদ্ধান্ত, পার্টির সম্পাদক পদে শাখা সম্পাদক ব্যতীত শাখা কোনো কমিটি না, এটা একটা ইউনিট। এর উপর থেকে যে কমিটি পার্টির একেবারে অঞ্চল থেকে শুরু করে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত, তাতে 3 বারের বেশি খুব ব্যতিক্রমী কোনো ঘটনা না ঘটলে, পার্টির সামনে বিশেষ কোনো প্রয়োজন দেখা না দিলে একজনকে 3টা টার্মের পর, অর্থাৎ এক একটা টার্ম মানে 3 বছর, তার মানে 9 বছর সম্পাদকের দায়িত্ব পালন করার পর অব্যাহতি দেওয়া হয়। নূতনভাবে আরেকজন কমরেডকে সম্পাদকের দায়িত্বে বৃত করা হয়, তার অভিজ্ঞতা, কর্মক্ষমতা বিচারের মধ্যে রেখে। কমরেড সীতারাম জীবিত থাকলেও তার কিন্তু সাধারণ সম্পাদক হিসেবে 9 বছর পূর্ণ হয়ে যেত। এটা পূর্ণ করেই তিনি 24তম সম্মেলনে উপস্থিত, জীবিত থাকলে হয়তো থাকতেন। কিন্তু আমি যে কারণে উল্লেখ করছি, এই যে সময় প্রায় 9 বছরের কাছাকাছি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করার চেষ্টা করেছেন, সে সময় একটার পর একটা পার্টির যে মহাসম্মেলন, যেটাকে আমরা কংগ্রেস বলি, কংগ্রেস ইংরেজি শব্দ, তার বাংলা হচ্ছে মহাসম্মেলন। সেই সম্মেলনে যে রাজনৈতিক প্রস্তাব আমরা গ্রহণ করি, এটা সম্মেলনের অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রস্তাব এবং দলিল যদি বলি আমরা, এটা অত্যুক্তি না। তার মূল বিষয় আন্তর্জাতিক এবং জাতীয় পরিস্থিতির প্রেক্ষাপটে
অতিবাহিত বিগত দিনগুলো যা আমরা পেরিয়ে আসলাম তাকে ভাবনায় রেখে চলে গেল, তাহলে কি করে বলবো? সেই রাজনৈতিক প্রস্তাবের মূল বিষয় হচ্ছে মূল শত্রু যারা রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত তাদেরকে ক্ষমতাচ্যুত করে শোষিত, বঞ্চিত, নির্যাতিত অংশের মানুষ যারা আমাদের সমাজের জনসংখ্যার বৃহত্তম অংশ, তাদের স্বার্থবাহী এটা বিকল্প শক্তিকে রাষ্ট্র ক্ষমতায় কি করে অধিষ্ঠিত করা যায় এই বিষয় ভাবনা রেখে পার্টি যে সিদ্ধান্তটা গ্রহণ করে পরের 3 বছর কাজের জন্য, এটাকে বলা হয় পার্টি লাইন। অর্থাৎ পার্টির কৌশলগত অবস্থান আগামী 3 বছর এই লক্ষ্যটা পূরণ করার জন্য পার্টি কিভাবে কাজ করবে। কমরেড সীতারাম সাধারণ সম্পাদক থাকার সময়ে পার্টি মহাসম্মেলনগুলোতে মূল যে রাজনৈতিক যে কৌশল, প্রধান প্রতিপক্ষ রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত ফেসিবাদী ধ্যান ধারণার ধারক এবং বাহক রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, সংক্ষেপে যাকে আমরা আরএসএস বলি, তাদের পূর্ণ নিয়ন্ত্রণে পরিচালিত বিজেপি কেন্দ্রের ক্ষমতায়, জনবিরোধী, সমাজের ছোট্ট একটা অংশ, বৃহৎ পুঁজি, সাধারণ পুঁজি, ভূস্বামী, এদের স্বার্থ রক্ষা করার জন্য তারা সরকারে কাজ করছে এবং ক্ষমতায় টিকে থাকবার জন্য মানুষের মধ্যে ধর্ম সম্প্রদায় একে সামনে রেখে বিভাজন তৈরি করেছে। মূলত আক্রমণটা কেন্দ্রীভূত করার চেষ্টা করছে মুসলমান অংশের জনগণের বিরুদ্ধে। ধর্ম নিরপেক্ষতার যে মূল ভিত্তি, তার বেদিমূলে মুহুর্মুহু আঘাত কেন্দ্রীভূত করার মধ্য দিয়ে। কাজেই একে ক্ষমতা থেকে সরাতে হবে। এটা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির ভাবনা, কিন্তু তার নিজের শক্তির জোরে, একক শক্তির জোরে ক্ষমতা থেকে বিজেপিকে সরানো মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির পক্ষে সম্ভব না। এটা বাস্তব। আমাদের পার্টির শক্তি সারা ভারতবর্ষের বিচারে এরকম পর্যায়ে আমরা নিজেদেরকে উন্নীত করতে পারিনি, আজও পারিনি। এটা আমাদের দুর্বলতা হতে পারে, কিন্তু সত্য তো সত্য। এরকম একটা জায়গায় পার্টি কংগ্রেসের সিদ্ধান্ত হয়েছিল, পরপর 2-3টা কংগ্রেসে, যে বিজেপিকে পরাস্ত করতে গেলে পর আমাদের দেশের অবিজেপি যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে যারা গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন, ধর্ম নিরপেক্ষতার যে দৃষ্টিভঙ্গি, যা আমাদের সংবিধানের অন্যতম মৌলিক কথা, অর্থাৎ ধর্ম যার যার ব্যক্তিগত বিষয়, রাষ্ট্র বা সরকারের আলাদা করে কোনো ধর্ম থাকবে না। রাষ্ট্রের চোখে, কেন্দ্রের সরকারের চোখে সব ধর্ম সমান, সমান সুযোগ, সমান অধিকার ভোগ করার অধিকারী। কোন ধর্মের প্রতি রাষ্ট্র
আলাদা করে বিশেষ দৃষ্টি নিয়ে সেই ধর্ম বা ধর্মাবলম্বী যারা তাদেরকে সাহায্য করার কোনো ভূমিকা নিতে পারবে না। তাহলে ধর্ম নিরপেক্ষতার যে মূলনীতি এটাকে দুর্বল করা হবে। কাজেই এই ভাবনা নিয়ে গণতন্ত্রের সাথে সাথে যে সমস্ত রাজনৈতিক দলগুলো মানুষের মতো কাজ করার চেষ্টা করে, বামপন্থী যারা আছেন তারা তো আছেনই, অবাম কিন্তু অবিজেপি রাজনৈতিক দল, এরকম যারা, তাদের সবাইকে একটা জায়গায় আনতে পারলে তো খুব ভালো, কিন্তু সবাইকে যদি একসাথে আনা নাও যায়, বৃহত্তম অংশকে একটা সাধারণ মঞ্চে সমবেত করে বিজেপিকে কোণঠাসা এবং জনগণ থেকে বিচ্ছিন্ন করার মধ্য দিয়ে গণতান্ত্রিক সংগ্রাম এবং তার উচ্চতর পর্যায়ে যেটা, এটা ভোটের যে সংগ্রাম, ভোটের যে লড়াই, সরকার ভাঙা গড়ার যে লড়াই, সে লড়াইয়ে তাকে পরাস্ত করতে হবে। এই লাইন নিয়েই পার্টি অগ্রসর হওয়ার চেষ্টা করছিল এবং এটাই পার্টি লাইন। সাধারণ সম্পাদক হিসাবে কমরেড সীতারাম ইয়েচুরি এই লাইন প্রণয়ন করার ক্ষেত্রে তার ভূমিকা তিনি পালন করে গেছেন এবং জীবৎকালে যতক্ষণ পর্যন্ত সক্রিয় ভূমিকা নিতে পেরেছেন, অসুস্থ হওয়ার আগ পর্যন্ত ভাবনা চিন্তার পাশাপাশি এই যে রণকৌশল পার্টি সম্মেলন থেকে গৃহীত হয়েছিল তাকে বাস্তবায়িত কার্যকরী করার জন্য, ফলপ্রসূ করার জন্য কমরেড সীতারাম ইয়েচুরি সর্বশক্তি দিয়ে ভূমিকা গ্রহণ করার চেষ্টা করেছেন। এই সম্পর্কে এর বাইরে গিয়ে আলাদা করে বিস্তৃত করার চেষ্টা করা মানে সময় নেওয়া হবে। সীতারাম ইয়েচুরি সেদিনও আমাদের সাথে ছিলেন, 1 বছর হলো তিনি অনুপস্থিত, কিন্তু এই যে প্রায় 8.5 বছর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করার চেষ্টা করেছেন, এই যে রণকৌশল এটাকে বাস্তবায়নের ক্ষেত্রে তার ব্যক্তিগতভাবে সাধারণ সম্পাদক হিসেবে কি ভূমিকা তিনি নিয়েছেন তা আমরা জানি। তার খানিকটার উল্লেখ কমরেড রতন করার চেষ্টা করেছেন, আমি সেখানটায় যাচ্ছি না সময় সংক্ষেপ করার জন্য। পরবর্তী পর্যায়ে 24তম পার্টি কংগ্রেস, যেটা তামিলনাড়ুতে অনুষ্ঠিত হয়ে গেছে, সীতারাম অনুপস্থিত। সেই মহাসম্মেলনে আমাদের যে রাজনৈতিক প্রস্তাব, যেটা সম্মেলনের অন্যতম মূল কাজ, মূল দলিল, যেটা গৃহীত হলো সর্বসম্মতিক্রমে, তার যে রাজনৈতিক লাইন, রাষ্ট্র ক্ষমতায় বিজেপি আছে, পেছনে আরএসএস আছে, স্বাভাবিক কারণেই সীতারাম ইয়েচুরি সাধারণ সম্পাদক নেই বলে আগের যে কৌশল পার্টি গ্রহণ করেছিল তার তাহলে পরিবর্তন ঘটাতে হবে, নূতন কৌশল নিতে হবে, এরকমটা তো পার্টির ভাবনা চিন্তা না। এটা কারোর ব্যক্তিগত ভাবনা না, কারোর ব্যক্তিগত কৌশল না, এটা সামগ্রিক পার্টির আলোচনার নির্যাস। সীতারাম অনুপস্থিত, কিন্তু দেশের পরিস্থিতির মধ্যে মৌলিক গুণগত পরিবর্তন হয়নি। মূল রাষ্ট্র ক্ষমতার অধিকারী হিসেবে দেশের জনগণের চোখে যে প্রধান শক্তি হিসাবে সীতারামের জীবৎকালও বিবেচিত ছিল, তার অনুপস্থিতিতেও তারাই প্রধান শত্রু হিসাবে জনগণের সামনে বিবেচিত। এটা ঠিক 24-এর লোকসভা নির্বাচনে বিজেপির যে স্বপ্ন এবং বাসনা, সেটা পুরোপুরি
তারা সফল করতে পারেনি। একটা বৃহত্তম ইন্ডিয়া মঞ্চ তৈরির মধ্য দিয়ে, যে মঞ্চ তৈরির ক্ষেত্রে সীতারাম তার ভূমিকা পালন করে গেছেন, বিজেপিকে বলা যায় এটা বড়সড় ধাক্কা দেওয়া সম্ভব হয়েছে। যেখানে 400 আসন একা বিজেপি প্রত্যাশা করেছিল সারা দেশময় ঘুরে ঘুরে, বিশেষ করে প্রধানমন্ত্রী নিজেই জনগণকে মোহগ্রস্ত করার চেষ্টা করেছিলেন, কিন্তু তার প্রতিপক্ষ হিসাবে ইন্ডিয়া মঞ্চ সারা দেশে ঘুরে এই স্বপ্নকে যাতে বাস্তবায়িত হতে দেওয়া না হয়, বরং পাল্টা আঘাতে জর্জরিত করে জনগণ থেকে তাদের বিচ্ছিন্ন করে বিকল্প একটা সরকার তৈরি করা যায়, তার জন্য মানুষের কাছে আহ্বান জানানো হয়েছিল। তাতে সীতারাম ইয়েচুরিরও ভূমিকা ছিল। তাতে গিয়ে দেখা গেল বিজেপি 2014 থেকে পরপর নির্বাচনগুলোতে জয়যুক্ত হচ্ছিল এবং যত আসন নিয়ে বারবার তারা সরকারে আসছিল, 400 আসনের কথা বলে যে নির্বাচনটাতে গেল, তাতে গিয়ে দেখা গেল এই তৃতীয় দফার নির্বাচনে লাগাতার প্রথম থেকে তৃতীয়, তাতে সবচেয়ে বেশি কম আসন তারা পেয়েছে। এটা বড় আঘাত। এবং ভোট 36.5 থেকে 37% ভোট পেয়েছে এককভাবে বিজেপি। এর থেকে এটা পরিষ্কার যে কৌশল গ্রহণ করে ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী, অবিজেপি, গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিগুলিকে সমবেত করে যে ইন্ডিয়া মঞ্চ তৈরি করেছিল, যে স্লোগান সামনে রেখে অগ্রসর হচ্ছিল, পুরোপুরি সাফল্য অর্জন করতে না পারলেও তাতে কিছুই সাফল্য অর্জন করা যায়নি, এটা কিন্তু বলা যাবে না। এটা বাস্তবতা। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে 24তম পার্টি কংগ্রেসে সীতারামের অনুপস্থিতিতে যে রাজনৈতিক প্রস্তাব পার্টি গ্রহণ করে, তাতে মূল কথা প্রায় একই থেকে যায়। আরএসএস নিয়ন্ত্রিত বিজেপিকে আগামী দিনে জনবিচ্ছিন্ন করার জন্য, কোণঠাসা করার জন্য, রাজনীতিগতভাবে তাকে চারিদিক থেকে ঘেরাও করার জন্য গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল, সংঘ, শক্তি, ব্যক্তিবিশেষ তাদেরকে ঐক্যবদ্ধ করে লড়াইকে পরিবর্তিত পরিস্থিতিতে নূতন ধারায় উন্নত থেকে উন্নততর করতে হবে। এই যে রাজনৈতিক প্রস্তাব, তাতে একটি বিশেষ বিষয় উল্লেখ করা হয়েছে। সেটা কি? লক্ষ্য করা যাচ্ছে আরএসএস নিয়ন্ত্রিত বিজেপির যে সরকার ভারতবর্ষের বুকে রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকার জন্য, দীর্ঘকালীন সময় যাতে তারা রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকতে পারে, তার জন্যে এরা নূতন ফ্যাসিবাদী কায়দায় অগ্রসর হওয়ার চেষ্টা করছে। এবং পার্টি এই নূতন ফ্যাসিবাদী কায়দা বলতে কি বুঝাতে চাইছে, সেটাও প্রস্তাবের ভেতরে যেমন তার বাইরেও পার্টির নেতৃত্বের পক্ষ থেকে বিশ্লেষণমূলক বক্তব্য উপস্থিত করা হয়েছে। যার নির্যাস আমি বলছি, অর্থাৎ বাধ্যত গণতন্ত্রের আলখাল্লা পড়ে ভেতর থেকে গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া, এটাই হচ্ছে নয়া ফ্যাসিবাদী ধারায় আরএসএস নিয়ন্ত্রিত বিজেপির
ভারতবর্ষের বুকে তৃতীয়বার সরকার আসার পর যদিও সেই ধরনের শক্তি সমাবেত করতে তারা ব্যর্থ হয়েছে, পারেনি, কিন্তু তারপরেও এই ধারাতেই তারা অগ্রসর হওয়ার চেষ্টা করছে। কারণটা কি? তারা বুঝতে পেরেছে জনগণ তাদের উপর আস্থা রাখতে পারছে না, এবং জনগণ যদি শাসকদের উপরে আস্থা না রাখে, শাসকদের পক্ষেও জনগণের উপর আস্থা রাখার কোনো বাস্তব ভিত্তি নাই। তারা নির্বাচনে রাজনৈতিক দল হিসাবে সবচাইতে বেশি টাকা পয়সা খরচ করতে সক্ষম ছিল, এবং তার অন্যতম নিদর্শন এরাই একটা নতুন আইন তৈরি করেছিল, নির্বাচনী বন্ড, যেটা প্রথম থেকে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী আমরা বিরোধিতা করে আসছি এবং বলছিলাম এটা সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী, এটা নির্বাচনের যে মূল যে ভিত্তিটা তাকে দুর্বল করে দেবে, এটা হতে পারে না। কিন্তু তারা এটা কার্যকরী করে বিভিন্ন বড় বড় পুঁজিপতি বা যাদের টাকা দেওয়ার ক্ষমতা আছে তাদেরকে এই নির্বাচনী বন্ড কিনে এর বিনিময়ে টাকা দিয়ে এই টাকার কতটা কোন দলকে তারা দিতে চান এটা তারা বলে যান। এবং দেখা গেল সব মিলিয়ে এই নির্বাচনী বন্ড যতদিন ভারতবর্ষে চালু ছিল তাতে গিয়ে সবচাইতে বেশি টাকা, প্রায় 70% টাকা দল হিসাবে বিজেপি পেয়েছে, এবং দ্বিতীয় যারা পেয়েছে কংগ্রেস না, পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেস। এখন এটা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয় এই নির্বাচনী বন্ড বাতিল করার প্রশ্নে, এবং শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট গত লোকসভা নির্বাচনের আগেই রায় দিয়ে তারা বলেন এই নির্বাচনী বন্ড আইন যেটা তৈরি করে কার্যকরী করার ব্যবস্থা হয়েছে এটা সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী, নির্বাচনী যে প্রক্রিয়া তার বেদিগুলো এটা একটা আঘাত, কাজে এটাকে বন্ধ করে দেওয়া হলো। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি যে কথা বলেছিল দেখা গেল সুপ্রিম কোর্ট তাদের রায়ে একই কথা তারা বলল। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি নির্বাচনী বন্ডের বিরোধিতা যেমন করেছে, বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান পুঁজিপতিরা তারা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে টাকা দিতে চেয়েছিলেন। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি প্রকাশ্যে ঘোষণা দেওয়া বলেছেন তাদের কাছ থেকে আমরা টাকা নেব না, বন্ডের নামে যারাই টাকা দেওয়ার চেষ্টা করবেন সেখান থেকে একটি পয়সাও আমরা স্পর্শ করব না। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি তাদের কাছ থেকে পয়সা নেননি। এটাই হচ্ছে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি। এটা অনেকে জানেন, অনেকে নাও জানতে পারেন, তার জন্য আমি এটা উল্লেখ করার চেষ্টা করলাম। এখন বিজেপি ইলেকশন বন্ড নাই, তার জন্য ইলেকশনে পয়সা খরচ করতে তার কোনো অসুবিধা নেই। তারাই শত শত কোটি টাকা এই নির্বাচনে এককভাবে তারা খরচ করে। এটাকে তারা মনে করে নির্বাচনী জয় নিশ্চিত করতে গেলে পর এটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়, কাজে সেই জায়গায় এরাই সবচেয়ে বেশি টাকা খরচ করে। স্বাভাবিক, রাষ্ট্র ক্ষমতায় থাকার সুবাদে। এবং সবচেয়ে লক্ষণীয় বিষয় যেটা 52 সাল থেকে ভারতবর্ষের নির্বাচন হচ্ছে, দেখা গেছে 52 সালের পর থেকে বিজেপি 2019-এর নির্বাচনের আগ পর্যন্ত যে লড়াই যখন করছে সরকারের থেকেও বেশিরভাগ সময় কংগ্রেসেই সরকারে ছিল, দেখা গেছে
বড় বড় যে পুঁজিপতি গোষ্ঠী এবং তাদের সঙ্গে যারা উঠা বসা করে, তারা কোনো সময়, এমনকি কংগ্রেস সবচেয়ে বেশি সময় স্বাধীনতার পর থেকে এক নাগাড়ে কেন্দ্রের ক্ষমতায় থাকা সত্ত্বেও এরা একসাথে সবাই মিলে কংগ্রেসের পাশে কিন্তু দাঁড়ায়নি। হয়তো বড় অংশ কংগ্রেসকে সমর্থন করেছে রাজনৈতিকভাবে, টাকা পয়সা ইত্যাদি দিয়ে, কারণ শ্রেণীগতভাবে কংগ্রেস মূলত এদেরই স্বার্থের রক্ষক। তারপরেও এই যে বড় বড় পুঁজিপতি বা তাদের সঙ্গে যারা চলতো, তাদের একটা অংশ কংগ্রেসকে কিন্তু সাহায্য করেনি, পাশে দাঁড়ায়নি। অন্য বড় বড় যে রাজনৈতিক দল অকংগ্রেসিক, কিন্তু তারাও ধনিক বেনিদের স্বার্থ রক্ষার চিন্তা ভাবনা করেন, সেই দৃষ্টিভঙ্গি মতাদর্শ নিয়ে চলেন, তাদের পাশে তারা দাঁড়াবার চেষ্টা করেন এবং ভোটে তারা তাদেরকেও কোটি কোটি টাকা দিয়ে সাহায্য করেন। হতে পারে কংগ্রেসকে খানিকটা সাহায্য লোক দেখানো ভাবে হয়তো দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু 19-এর নির্বাচন থেকে যেটা দেখা গেছে, স্বাধীনতার পর ভারতবর্ষে 52-এর পর থেকে নির্বাচনগুলির অভিজ্ঞতার নিরিখে বিজেপি সরকারের পাশে ভারতবর্ষের বড় বড় পুঁজিপতি যারা এবং তাদের সঙ্গে যারা চলেন মাঝারি পুঁজি, তাদের বড় অংশকে সাথে নিয়ে এক পায়ে বিজেপির পক্ষে তারা দাঁড়িয়েছেন। এই কথা আমি উল্লেখ করলাম এই কারণে যে এটা ভারতবর্ষের রাজনৈতিক আঙ্গিনায় এটা বড়সড় উল্লেখ করার মতো ঘটনা। এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এটাই পরিষ্কার প্রমাণ বিজেপির টাকার অভাব নাই। এরা সমর্থন করছে মানে কি? এরা লক্ষ্য করছে বিজেপির নেতৃত্বের সরকারটা এই পুঁজিপতিদের স্বার্থ রক্ষা করার জন্য, আয় উপার্জনের জন্য, মুনাফার পাহাড়কে উঁচু থেকে উঁচুতে তোলার জন্য, আন্তর্জাতিক বাজারে হস্তক্ষেপ করার ক্ষমতা অর্জনের জন্য যা যা আমাদের দেশের সরকারের করা দরকার, বিজেপি সরকার তাই করছে। এবং তারা তুলনামূলকভাবে বিশ্লেষণ করে এই সিদ্ধান্ত উপনীত হয়, এর আগের কোন সরকার এভাবে এদের স্বার্থে কেন্দ্রের ক্ষমতায় বসে সাহায্য করেনি। কাজেই এর থেকেই তারা সিদ্ধান্ত উপনীত হয়েছে একেই সাহায্য করতে হবে, একেই বারবার ক্ষমতায় আনতে হবে এবং একে ক্ষমতায় আনবার জন্য টাকা পয়সা, ধন দৌলত থেকে প্রচার ইত্যাদি সমস্ত শক্তি নিয়ে তারা এর পাশে দাঁড়াবার চেষ্টা করেছেন। এর আগে কোনো দল, এমনকি কংগ্রেস সহ, এরকম সহযোগিতা পায়নি। স্বাভাবিক কারণে টাকার কোনো অভাব ছিল না বিজেপি। এটা একটা বড় শক্তি। দ্বিতীয় কি? প্রচার মাধ্যম। তার প্রায় 85 থেকে 90% জাতীয় স্তরে এবং রাজ্যে রাজ্যে টিভি, বেসরকারি রেডিও এবং পত্রপত্রিকা, অন্যান্য যে মাধ্যম প্রচারের, বিজেপি পর্যায়ক্রমে সেগুলোকে বগল দাবা করেছে। প্রথমত চোখ রাঙিয়ে, আর দ্বিতীয়ত সাধারণত এগুলো যারা চালান, এগুলো ব্যবসা, এটা বড় বড় কোটিপতি যারা বা বাজারে পুঁজির মালিক যারা, তারাই এগুলোর মালিকানা ভোগ করেন। স্বাভাবিক কারণে এরা শ্রেণীগত দৃষ্টিভঙ্গিতে বিজেপির সঙ্গে এগুলোকে বগল দাবা করতে বিজেপির কোনো অসুবিধা হয়নি। তারা ভোটের লড়াই এগুলোকে চোখ কান বন্ধ করে তাদের নির্দেশে পরিচালিত করার চেষ্টা করেছেন এবং এরা বিজেপির পাশে দাঁড়িয়ে বিজেপিকে সাহায্য করার চেষ্টা করেছেন, দিনকে রাত, রাতকে দিন, এভাবে। এর পাশাপাশি সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় যেটা, সেটা হচ্ছে রাষ্ট্র ক্ষমতা। নির্বাচন সংবিধান অনুযায়ী বিশেষ ক্ষমতা বলে ক্ষমতায়িত নির্বাচন কমিশন, তারা স্বাধীন, স্বতন্ত্র, স্বয়ং শাসনের অধিকারী। দল মতের ঊর্ধ্বে থেকে কেন্দ্র হোক, রাজ্য হোক, যাই হোক, তাদের সঙ্গে কোন রকম হাত ধরাধরি মাখামাখির সুযোগ নাই। তারা এককভাবে, এটা লোকসভা হোক, বিধানসভা হোক, রাজ্যসভা হোক, তার নির্বাচন তারা সংগঠিত করবেন এবং এর সাথে রাষ্ট্রপতির নির্বাচন এবং উপরাষ্ট্রপতির নির্বাচন।
এখন এই জায়গাটাতে যেটা দেখা গেল, রাষ্ট্রশক্তি কেন্দ্রের সরকার, রাজ্যে রাজ্যে বিজেপি চালিত যে সরকারগুলো, এদেরকে নিয়ে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষে, প্রধানত পরোক্ষে, এই যে নির্বাচন কমিশন, সংবিধান তাকে যতই স্বাধীন সত্তার অধিকারী হতে ক্ষমতা দিয়েছিল, এটাকে জল করে দিয়ে, এটাকে প্রায় বগল দাবা করে এই রাষ্ট্র ক্ষমতার জোরে এটাকেও বিজেপি নির্বাচনী লড়াইয়ে ব্যবহার করার সুযোগ ভোগ করেছে। এই সমস্ত জিনিসগুলো করার পরেও 2024-এর যে নির্বাচন 14 থেকে আরম্ভ করে, তাতে গিয়ে যেটা বিজেপি দেখছে, ভোটও পাচ্ছে না। 34-35 ভাগ থেকে 37, 37.5 আসন সংখ্যা 19-এ খানিকটা বাড়িয়েছিল, কিন্তু 24-এর নির্বাচনে সে আসন সংখ্যা কমে গেল। তাতে পরিষ্কার হয়ে গেল আরএসএস বিজেপির কাছে, না, মানুষ তো আমাদেরকে বিশ্বাস করছে না। আমরা যতই দিনকে রাত, রাতকে দিন, আমকে কাঁঠাল, কাঁঠালকে আম, স্বপ্নের সওদাগর হিসেবে এই মানুষদেরকে আমাদের সঙ্গে রাখার চেষ্টা করছি, আবার ধমকাচ্ছি ধর্মের কথা বলে, বর্ণের কথা বলে, বিশেষ করে সংখ্যালঘু মুসলিম অংশের মানুষকে 2 নম্বর 3 নম্বর নাগরিকের মতো তাদেরকে আমরা ব্যবহার করার চেষ্টা করছি, তাদের ভোটের অধিকার হরণ করছি, দেশ থেকে বিতাড়নের চেষ্টা করছি, অথবা দেশে থাকতে পারবে পায়ের তোলার মতো মানুষের মতো। শুধু সংখ্যালঘু মুসলিম না, তাদের হিন্দুত্বের স্লোগানকে সামনে রেখে ভারতকে হিন্দু রাষ্ট্র করবার যে দুঃস্বপ্ন নিয়ে তারা অগ্রসর হচ্ছেন, তার পাশাপাশি তপশিলি, উপজাতি, দলিত অংশের মানুষ, তাদেরকে তারা মানুষ বলেই মনে করে না। তাদের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিতে এদের জন্ম হয়েছে মানুষকে সেবা করার জন্যে। মুখের সঙ্গে ব্রাহ্মণদের তারা মিলিয়েছেন, হাতের সঙ্গে ক্ষত্রিয়দের তারা মিলিয়েছেন, দেহের সঙ্গে তারা বৈশ্যদের মিলিয়েছেন, পায়ের সাথে এই শূদ্রদের মিলিয়েছেন। শূদ্রদের কোনো অধিকার নাই, এবং এর সাথে মহিলা, বিশেষ করে মুসলিম অংশের জনগণের পাশাপাশি এই যে শূদ্র অংশ, দলিত অংশ পেছনে পড়া, তাদের বিরুদ্ধেও তারা কিন্তু আক্রমণ ইত্যাদি সংগঠিত করে, চাপ সৃষ্টি করে তাদের সঙ্গে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। ওই যে সবটা মিলিয়ে তারা বুঝতে পারছেন, মোহ এবং ভীতি, রাষ্ট্র ক্ষমতা এবং নির্বাচন কমিশন, টাকা এবং প্রচার, এই সমস্ত কিছু করার পরেও প্রত্যাশা মতো তো ফল করতে পারছেন না। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে, আমি পেছনে যাচ্ছি না, বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে যেটা বলছি, এরা নতুন কৌশল, ওই যেটাকে আমরা বলছি নয়া ফেসিবাদী পথে অগ্রসর হওয়ার চেষ্টা করছেন। বাইরে আলখাল্লাটা গণতন্ত্রের, ভেতরটা অন্তঃশ্বাস শূন্য। সেই কৌশল কার্যকরী করার জন্য বিহারের নির্বাচনকে সামনে রেখে প্রথম পদক্ষেপ হিসাবে নির্বাচনের কয়েক মাস আগে তাদের যে ভোটার তালিকা প্রায় 7.5 কোটি, আমাদের দেশে প্রত্যেক বছর নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি পুরনো যে ভোটার তালিকা, এই তালিকাটাকে আবার আপগ্রেড করা হয়, চূড়ান্ত করা হয়। যারা মারা যান তাদের নাম বাদ যায়, যারা 18 বছর পূর্ণ করলেন তাদের নাম যুক্ত হয় নতুন করে, যারা রাজ্যে থাকেন না, যাদের কোনো ঠিকানা নাই, অন্যত্র চলে গেছেন, খোঁজ খবরও দিচ্ছেন না, এদেরকে বাদ দেওয়া। এই সব কিছু কাজটা আমাদের রাজ্যেও হয়,
সারা রাজ্যেই হয় দেশের, নভেম্বর থেকে শুরু হয়, এটা জানুয়ারিতে গিয়ে চূড়ান্ত করে সেই ভোটার তালিকা আবার প্রকাশ করা হয়। এরকম তালিকা বিহার জন্য তৈরি হয়েছে জানুয়ারিতে, কিন্তু তাদের ভোট নভেম্বর অথবা ডিসেম্বরে। দেখা গেল ইলেকশন কমিশন, এই যে নূতন ইলেকশন কমিশন, এই ইলেকশন কমিশন বলছে বিহারের ভোটার তালিকা ভোটের আগে আমরা আরেকবার গভীরে গিয়ে ভালোভাবে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা নিরীক্ষা করে সঠিকভাবে এই ভোটার তালিকাটাকে আমরা চূড়ান্ত করব। অদ্ভুত কথা, তোমরাই তো করেছো গত জানুয়ারি মাসে। এখন হঠাৎ করে এটা মে মাসে গিয়ে নভেম্বরে যে নির্বাচনটা বিহারে হবে তার আগে এটাকে হঠাৎ করে জানুয়ারির পরে মার্চ এপ্রিল এই 2 মাস অতিক্রান্ত হওয়ার পর আবার নতুন করে এটাকে হাতে নেওয়ার চেষ্টা করছো কেন? এটার পেছনে ষড়যন্ত্র কাজ করছে। বিরোধী রাজনৈতিক দলগুলো প্রতিবাদে সোচ্চার হন। প্রথম বিহার থেকে শুরু হয়, তারপর সারা দেশে। নির্বাচন যে কমিশন, যেটা বলছিলাম স্বয়ং শাসনের অধিকার দেওয়া হয়েছিল, সেই কমিশনটাকেও বিজেপি সরকার বগলদাবা করেছে। কিভাবে? সংবিধানে স্বয়ং শাসনের অধিকারী এই কমিশন নির্বাচন চালনা করবে, তাতে একজন চিফ ইলেকশন কমিশনার থাকবেন, সঙ্গে আরো 2 জন সদস্য থাকবেন। এখন এদেরকে নিয়োগ করবেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি তো ব্যক্তিগতভাবে বাছাই করবেন না, এটা বাছাই করার একটা পদ্ধতি প্রক্রিয়া চাই। সুপ্রিম কোর্ট ভারতবর্ষের, পার্লামেন্ট না, তারা সংবিধানের এই নির্দেশ কার্যকরী করার জন্য প্রথমেই পরামর্শ দিয়েছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে কোনো দলের হন, পার্লামেন্টের মধ্যে অর্থাৎ লোকসভার, রাজ্যসভা না, লোকসভার বিরোধী দলের যিনি নেতা যে কোনো দলের হন, এবং এই সাথে সুপ্রিম কোর্টের, দেশের সর্বোচ্চ বিচার ব্যবস্থা, তার যিনি মুখ্য বিচারক, চিফ জাস্টিস যাকে আমরা বলি, তার তো কোনো দল নাই, তার কোনো আলাদা করে ধর্ম নাই। বাড়িতে গিয়ে তিনি নিজে পূজা আর্চনা করতে পারেন, ভোটের সময় ভোট দেবেন, কাকে দেবেন না দেবেন তার ব্যাপার। এই চিফ জাস্টিস এই 3 জন মিলে বসে তালিকা তৈরি করে পরামর্শ চূড়ান্ত করে স্বরাষ্ট্র দপ্তরের কাছে পাঠাবেন। স্বরাষ্ট্র দপ্তর এটাকে প্রসেস করে, এটা প্রক্রিয়া অনুযায়ী রাষ্ট্রপতির কাছে পাঠাবেন। রাষ্ট্রপতি স্বাক্ষর দিয়ে, এই যে 3 জন পরামর্শ দিয়ে পাঠালেন স্বরাষ্ট্র দপ্তরের মাধ্যমে তার কাছে গেল, এটাই কার্যকরী করেন। এই জায়গায় বর্তমানে যে নির্বাচন কমিশনটা দিল্লিতে বসেছে, এটা তৈরি করার সময় এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা বিজেপি সরকার বাতিল করে দিল। কি করলো? না, এই 3 জন সদস্যের মধ্যে চিফ জাস্টিস থাকবে না। অদ্ভুত ঘটনা। সুপ্রিম কোর্ট, তার পক্ষে চিফ জাস্টিস তৎকালীন সময়ে, তাদেরই প্রস্তাব মতো 52 পর থেকে এইভাবে নির্বাচন কমিশন তৈরি হচ্ছে। এখন বিজেপি এসে বলছে না, চিফ জাস্টিস থাকতে পারবে না। তাহলে কে থাকবে? প্রধানমন্ত্রী থাকবে, লোকসভার বিরোধী দলের নেতা থাকবেন, আরেকজন চিফ জাস্টিসের জায়গায় আসবেন, তিনি হবেন কেন্দ্রের মন্ত্রিসভার একজন সদস্য। প্রধানমন্ত্রী সেই নাম চূড়ান্ত করে পাঠাবেন, সে রামসাম যদুমতি যাই হোক, তাকে নিয়ে এই 3 জন হবে। সমস্ত বিরোধী দলগুলো প্রতিবাদ করল, এমনকি বিচার ব্যবস্থার সাথে যারা যুক্ত, কোর্ট কাছারিতে যারা কাজে অভ্যস্ত, যারা দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছেন, রিটায়ারমেন্টে গেছেন, তারা বলছেন এটা কি হচ্ছে?
কোথায় যাচ্ছে? তাহলে নির্বাচন কমিশনটাকে তো দলীয় কমিশনে পরিণত করার চেষ্টা হবে। প্রধানমন্ত্রী যদি তার পছন্দের লোককে মন্ত্রিসভা থেকে বাছাই করে দেন, তাহলে প্রধানমন্ত্রী যেই দলের, তিনি তার পছন্দের লোককে দেবেন। মন্ত্রিসভায় তো তার দলের বাইরে কেউ মেম্বার না, দুজন। আর পার্লামেন্টের বিরোধী দলের নেতা তিনি অন্য দল, তো তিনের মধ্যে দুই, সংখ্যা বেশি, বিরোধী দল মাত্র একজন। তাহলে বিজেপি দলের পছন্দের লোকরাই ইলেকশন কমিশনের কমিশনার হবেন, আর বাকি দুজন সদস্য ঠিক হবেন। তাহলে বগল দাবার আর বাকি থাকলো কি? তার প্রতিফলন এই বিহারের নির্বাচনের মুখে 2 মাস 3 মাস আগে যে ভোটার তালিকা চূড়ান্ত হলো, ভোটের 4 মাস 5 মাস আগে সেই তালিকা আবার তারা হাতে নিলেন, এবং দেখা গেল তাতে প্রায় 52 থেকে 55 লক্ষ ভোটারের নাম তারা ইতিমধ্যে বাতিল করে দিয়েছেন। এবং এতে বড় অংশ হচ্ছে মুসলমান অংশের ভোটার, এবং তার পাশাপাশি হচ্ছেন তপশিলি উপজাতি, তার পাশাপাশি হচ্ছেন শ্রমজীবী অংশের মানুষ, এবং তার পাশাপাশি হচ্ছে যারা পরিযায়ী শ্রমিক। বিহারের মানুষ, বিহারে কাজ নাই, অন্য রাজ্যে কাজের জন্য যান, ভোটের সময় বিহারে এসে তারা তাদের ভোট দিয়ে যান। আবার তাদের কেউ কেউ একটা সময়ে বাইরে যখন কাজ পান না, নিজের রাজ্যে ফিরে আসেন। নিজের রাজ্যে কাজ থাকলে কেউ বাইরের রাজ্যে কাজ করতে যাবে? কেন যাবে? কেন যাবে? কিন্তু যেতে বাধ্য হচ্ছেন। দেখা গেল এরকম প্রায় 52 থেকে 55 লক্ষের নাম তারা বাতিল করে দিলেন। কারণটা কি? গত যে বিহারের বিধানসভা নির্বাচন, তাতে বিজেপি এবং তার সঙ্গে যে ভদ্রলোক যিনি মুখ্যমন্ত্রী, তারা প্রায় হাঁটতে হাঁটতে কোনো মতে সরকারটাকে টিকিয়ে রাখতে পেরেছেন, এবং একটা উল্লেখযোগ্য সংখ্যক বিধানসভা বিজেপি এবং তার সঙ্গীয় যারা প্রতিদ্বন্দ্বিতায় জয়যুক্ত হয়েছেন খুব কম ভোটের ব্যবধানে, 2, 2.5, 3 বা 5,000 ভোটের ব্যবধানে। এবং বিহারের বিধানসভা কেন্দ্র কিন্তু আমাদের ত্রিপুরার মতো না। আমাদের ত্রিপুরার যে লোক সংখ্যা আর ভোটারের যে সংখ্যা 21 লক্ষ 22 লক্ষ, বিহারের একটা লোকসভার ভোটারই 20 থেকে 22 লক্ষ। তাহলে বুঝতে পারছেন বিধানসভার ভোটার কত? সেখানে 2.5, 3, 4 হাজার ভোটের ব্যবধানে জয় পরাজয় যখন নিশ্চিত হচ্ছে, যারা জিতছেন কত কঠিন পরিস্থিতি তাদের জিততে হচ্ছে নানা কৌশলে। এই যে আমি এতক্ষণ বললাম কি কি সুযোগগুলি তারা ব্যবহার করছেন, এত কিছু করার পরেও বিহারে কিন্তু তারা ফলটা ভালো করতে পারলেন না। এবং এই সময়ে আবার যখন নির্বাচন আসলো এবং এর মধ্যে লোকসভা নির্বাচন শেষ হলো, সবটা মিলিয়ে তারা দেখছেন ভারতবর্ষের হিন্দিভাষী যে রাজ্যগুলো, তার মধ্যে অন্যতম জনসংখ্যাবহুল রাজ্য হচ্ছে বিহার। বিধানসভা যেমন বড়সড় বিধানসভা, উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে সেখানে লোকসভার আসনও বিরাট। কাজে এই জায়গাটা রাজ্যের ক্ষমতায় যদি বিজেপি তার সঙ্গে শক্তিকে নিয়ে হাতে রাখতে না পারে, অসুবিধা হয়ে যাবে। কাজেই গত বিধানসভা নির্বাচনের অভিজ্ঞতার নিরিখে, লোকসভা নির্বাচনের ফলাফলের অভিজ্ঞতার ভিত্তিতে এই বিহারের নির্বাচনের মুখে ইলেকশন যে কমিশন বগল দাবা করে, যেটা আমি একটু আগে ব্যাখ্যা করার চেষ্টা করলাম, তাদের দিয়ে এই কাজটা শুরু করলো। এবং পার্লামেন্টে এটা বন্ধ করার জন্য সমস্ত বিরোধী দলগুলি সোচ্চার, আলোচনা করার সময় চান। বিজেপির সরকার পার্লামেন্টের মধ্যে কোনো আলোচনার সময় না দিয়ে অধিবেশন শেষ করেছে। সারা ভারতবর্ষে ইন্ডিয়া মঞ্চের পক্ষ থেকে এই যে পদক্ষেপ ইলেকশন কমিশন বিহারে নিল, তার প্রতিবাদ করেছে, বিরোধিতা করেছে, বন্ধ করার দাবি জানাচ্ছে। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি প্রথম এককভাবে
এই কর্মসূচি হাতে নিয়েছিল এবং পরবর্তী সময়ে ইন্ডিয়া ব্লকও ওই কর্মসূচি হাতে নিয়েছে। এবং বর্তমানে রাহুল গান্ধীর নেতৃত্বে এবং ওখানকার যে প্রধান বিরোধী দল তার যে নেতা, তাদের যুগ্ম উদ্যোগে গোটা বিহারে তাদের 24টা না 25টা তাদের জেলা, তার মধ্যে 20 থেকে 22টা জেলা তারা পদযাত্রা শুরু করেছেন। কি স্লোগানটা? কি? ভোট চুরি করতে দেব না। ভোটার একজন, তার একটা ভোট, তার ভোটের অধিকার কাউকে হরণ করতে দেব না। যার ভোট তিনিই যাতে স্বাধীনভাবে ভোট দিতে পারেন তাকে নিশ্চিত করতে হবে। এই স্লোগান সামনে রেখে তারা পদযাত্রা শুরু করেছেন। দারুণ সাড়া বিহারের ভেতরে তারা পাচ্ছেন। 1 সেপ্টেম্বর এটা শেষ হবে এবং পাটনা শহরে বড় সমাবেশ হবে। তারপরে পরবর্তী কর্মসূচি কি, এটা ইন্ডিয়া ব্লকের তরফ থেকে তারা ঘোষণা করবেন। তাহলে এই যে বিষয়টা এখানে বলা হলো, এটা যদি আমরা মনে করি বিহারের মধ্যেই বিজেপি ইলেকশন কমিশনকে দিয়ে এটা সীমাবদ্ধ রাখবে, তাহলে ভুল করা হবে। একই কায়দায় ভারতবর্ষের অন্যান্য যেই রাজ্যগুলোতে বিশেষ করে বিজেপির সরকার থাকলেও ভোট কম, আর সরকার নাই, বিরোধী দলে বসছে, অন্য দল সরকার চালাচ্ছে, সেই সমস্ত রাজ্যগুলো বেদখল করবার জন্য বিহারের কায়দায় সেই রাজ্যের ভোটের আগে সেখানকার ভোটার তালিকা তথাকথিত গভীর অনুসন্ধানের দৃষ্টি নিয়ে নির্ভুল ভোটার তালিকা তৈরি করার নামে প্রকৃত অর্থে এটা পরিষ্কার মুসলমান অংশের ভোটার, দলিত অংশের ভোটার, তাদের মধ্যে তফসিলি উপজাতি, শ্রমজীবী অংশের মানুষ, গরিব, মাথার ঘাম পায়ে ফেলে রক্ত জল করে রোজগার করেও যারা দুবেলা খেতে পায় না, সরকার কোনো সাহায্য করে না, এরা সংখ্যায় বেশি, দেশে এবং রাজ্যগুলিতেও স্বাভাবিক কারণে ভোটারও তারা বেশি, তাদের বড় অংশের ভোট বিজেপির মতো দল পায় না বা তার সহযোগীরা পায় না। এদেরকে ভোটার তালিকায় রেখে ভোটে গেলে পর সুবিধা হবে না। তাই বিহার দিয়ে শুরু হলো, পরবর্তী পর্যায়ে অন্য রাজ্যগুলিতে এই পদ্ধতি তারা অনুসরণ করবে। ইতিমধ্যে ঘোষণা করেছে পরের রাজ্য হচ্ছে পশ্চিমবাংলা, তারপরে হবে আসাম, তার সঙ্গে আসবে তামিলনাড়ু, তার সঙ্গে আসবে কেরালা, তার সঙ্গে আসবে পন্ডিচেরি, তামিলনাড়ুর ভেতর। যদি আমরা মনে করি এই 5টা জায়গায় সীমাবদ্ধ থাকবে, তাহলে আমরা ভুল করব। ভারতবর্ষের সব রাজ্যে তো বিজেপি নাই, বিহারে আছে, এরকম হয়তো আরো 1-2টা রাজ্য থাকবে, কিন্তু ভালো অবস্থায় নাই। এটা ভালো সংখ্যক রাজ্য বিজেপির হাতছাড়া, কিন্তু তারা ক্ষমতায় থাকতে চায়, রাষ্ট্র ক্ষমতা দখলে রাখতে চায়, অল্প সংখ্যক লুটেরাদের স্বার্থ রক্ষা করতে চায়, সাম্রাজ্যবাদের সাথে, বিশেষ করে মার্কিন সাম্রাজ্যবাদের সাথে সমঝোতা বজায় রেখে চলতে চায়, পুঁজিবাদকেই সুরক্ষিত করতে চায়, সমাজবাদ, শোষণমুক্ত রাষ্ট্র ব্যবস্থা, শোষিত মানুষের পক্ষের লোক বেশি ভোট নিয়ে জয়যুক্ত হয়ে রাষ্ট্র ক্ষমতা যাতে দখল করতে না পারে তাকে প্রতিহত করা, এটাই তাদের লক্ষ্য। এই লক্ষ্য নিয়ে এই কৌশল অবলম্বন করে তারা অগ্রসর হওয়ার চেষ্টা করছে। এই যে আমাদের 24তম পার্টি কংগ্রেসে যে রাজনৈতিক প্রস্তাব, তার যে মধ্যে যে উল্লেখ করার মতো যে বিষয়টা আমি বললাম, বিশেষভাবে দৃকপাত করার চেষ্টা করছে, সেটা হচ্ছে নয়া ফেসিবাদী কায়দায় রাষ্ট্র ক্ষমতা সংরক্ষিত করে সুশব্দের স্বার্থে ভারত রাষ্ট্র পরিচালনার জন্য
বিজেপি অগ্রসর হওয়ার চেষ্টা করছে। এবং এই নয়া বেশিবাদী কায়দা এটা মনে করার কারণে পৃথিবীতে একমাত্র ভারতবর্ষেই হচ্ছে, ইউরোপ মহাদেশে বা এশিয়ার আরো একাধিক রাষ্ট্রে, পৃথিবীর দক্ষিণার্থে কোন কোন রাষ্ট্রে পুঁজিবিদের স্বার্থের রক্ষক যারা, সাম্রাজ্যবাদী চিন্তা নিয়ে যারা অগ্রসর হন, সমাজবাদের দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে যারা, তারাও এরকম দৃষ্টি নিয়েই প্রকাশ্যে ফেসিবাদ না বলেও নূতন কায়দায় এই ফেসিবাদী পদ্ধতি অনুসরণ করে চলবার চেষ্টা করছে। ভারতের বর্তমান শক্তি তাদের কাছ থেকেই এই অভিজ্ঞতা নিয়ে ভারতবর্ষে তারা এটা করার চেষ্টা করছেন। একটা দিক এটা যদি করতে পারে তাহলে ভোটার কি হয়েই গেল, নামকেও আসতে ভোট হবে। আমাদের ত্রিপুরার অভিজ্ঞতা কি? রিগিং 18 বিধানসভা নির্বাচনের পর থেকে গত পঞ্চায়েত পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে, ত্রিপুরার বিরাট সংখ্যক ভোটার ভোট দিতে পারেনি। এবং শেষ পর্যন্ত যখন দেখছে ভোটের গণনায় টলমল হচ্ছে, গণনা কেন্দ্র পর্যন্ত তারা দখল করেছে। এটা বিধানসভা এবং পঞ্চায়েত, আপনাদের মহকুমার অভিজ্ঞতা এটা। কাজে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে যে পদ্ধতি নিয়ে অগ্রসর হচ্ছে ইলেকশন কমিশনকে বগল দেওয়া করে, এটা অত্যন্ত বিপজ্জনক। তার সঙ্গে কি এই যে পার্লামেন্ট, তাতে একটা দুটো তিনটা আইন নূতন করে তার খসড়া তারা উপস্থিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার মূল কথা কি? প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, কেন্দ্রের কোন মন্ত্রী, রাজ্যের কোন মন্ত্রী, তাদের বিরুদ্ধে যদি অভিযোগ থাকে, কোর্টে যদি মামলা থাকে, এবং এই মামলা যখন চলছে, চূড়ান্ত হয়নি রায়, এর মধ্যে যদি এরা 30 দিন পুলিশের হেফাজতে থাকেন, কারাগারে বন্দী থাকেন, 30 দিন অতিক্রান্ত হলে পরে 31 দিনের মাথায় তারা ক্ষমতায় থাকতে পারবেন না। বিচার কিন্তু শেষ হয়নি, হয় সুপ্রিম কোর্ট অথবা হাইকোর্ট অথবা তার নিচের তলার কোর্ট, তারা তথ্য তালাশি করছেন। অভিযোগ করলেই তো একজন ডাকাত হয়ে যান না, অভিযোগ করলেই একজন চোর হয়ে যান না। যারা অভিযোগ করছেন তাদেরকে তো তথ্য দিতে হবে, বিচারকদের পরীক্ষা করতে হবে, তা বিচার করে তারপর তারা সিদ্ধান্ত নেবেন। এখন দেখা যাচ্ছে নূতন এই আইনটা তৈরি করে বিচার ব্যবস্থার মাথায় প্রশাসনিক ব্যবস্থাকে চাপিয়ে দেওয়ার অগণতান্ত্রিক, স্বৈরাচারী, সংবিধান বিরোধী ভূমিকা নেওয়ার চেষ্টা করছে বিজেপি সরকার। প্রচন্ড প্রতিবাদ হলো বাইরে ভেতরে। শেষ পর্যন্ত মুখ রক্ষার জন্য বলল যে না, আমরা এটা এই সর্বদলীয় কমিটি তৈরি করে তাদের হাতে এটা দিচ্ছি, তাদের মতামত জানার পর পরবর্তী অধিবেশনে আমরা এটা চূড়ান্ত করব। ওই কমিটি যেটা তারা তৈরি করবে তাতে সংখ্যাগরিষ্ঠ তাদের লোক থাকবে, ভিন্ন মত গুরুত্ব পাবে না। এবং ওখান থেকে এটা যখন লোকসভায় যাবে, স্বাভাবিক কারণে তারা সংখ্যাগরিষ্ঠ এটাই পাস করবে। তার অর্থটা কি? এই সমস্ত আইনটা প্রয়োগ করবে বিরোধী রাজনৈতিক দল যে যে রাজ্যের সরকার চালাচ্ছে, সেই সরকারগুলোর কোমর ভাঙবার জন্য তাদের মুখ্যমন্ত্রী বা তাদের সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী এরাই কৌশল করে তাদের নামে মিথ্যা অভিযোগ দায়ের করে তাদেরকে কারাগারে বন্দি রেখে 30 দিন অতিবাহিত হলে 31 দিনের মাথায় ক্ষমতাচ্যুত করে এই সরকারটাকে লণ্ডভণ্ড করে দেওয়ার মাধ্যমে সেখানে তাদের রাজনৈতিক ক্ষমতা প্রসারিত করার চেষ্টা করবে। এবং সামনের ভোটে তাদের যাতে সুবিধা হয়, ভোট জিততে যাতে অসুবিধা না হয়, সেরকম একটা পরিমণ্ডল তৈরি করার চেষ্টা করবে। দেখেছেন তৃণমূলের মতো দলও তারাও এটা হজম করতে পারছে না। আমি যে রিগিং এর কথা বললাম,
ত্রিপুরায় যেটা হচ্ছে, ইলেকশন কমিশন কি করছে? এই যে ইলেকশন কমিশন শুনছে আপনাদের অভিযোগ, আমাদের প্রতিবাদ, ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতৃত্ব ত্রিপুরায় এসেছিলেন গত বিধানসভা নির্বাচনের পর, 18 নির্বাচনের পরে তো এরকম দরকার ছিল না। গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট নিয়ে কারোর কোনো প্রশ্ন নাই। 92% মানুষ ভোট দিয়েছেন, বিজেপি এবং সহযোগীরা 51% ভোট পেয়েছেন। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে বামপন্থীরা প্রায় 46% ভোট পেয়েছেন, তার ভোট কমেছে। আর বিজেপির ভোট অস্বাভাবিকভাবে বেড়েছে। কিভাবে বেড়েছে আপনারা জানেন, কংগ্রেস তাদেরকে ভোট দিয়েছে, সিপিআইএম কে মোকাবেলা করতে পারছে না, বিজেপিকে নিয়ে আসো, এখন টের পাচ্ছে। আমি এখানে যাচ্ছি না, এটা আপনারা জানেন। তাহলে তখন দরকার ছিল না। এখন গত বিধানসভা নির্বাচনের পরে যারা আসলেন, ঘুরলেন, দেখলেন, তারা ইলেকশন কমিশনের সঙ্গে কথা বললেন, পাত্তাই দিল না, গুরুত্বই দিল না। তাহলে ত্রিপুরায় যেমন এই ভোট জালিয়াতি, পশ্চিমবাংলায় বামপন্থী ফ্রন্ট সরকারকে উৎখাত করে আন্তর্জাতিক, জাতীয় এবং পশ্চিমবাংলার প্রতিক্রিয়াশীল শক্তি ঐক্যবদ্ধ হয়ে বামফ্রন্ট সরকারকে ক্ষমতাচ্যুত করে তৃণমূলকে সেখানে ক্ষমতায় বসিয়েছে। তৃণমূল মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে প্রধান আক্রমণের কেন্দ্র হিসেবে বাছাই করে বামপন্থী শক্তিকে নিশ্চিহ্ন করার জন্য ধারাবাহিকভাবে আক্রমণ সংগঠিত করছে এবং ভোটকে প্রহসনে পরিণত করছে, রিগিং করছে। এই তৃণমূল কংগ্রেস পর্যন্ত বলছে, এই যে মুখ্যমন্ত্রী মন্ত্রী মিথ্যা মামলা রুজু করে 30 দিন জেলে রেখে 31 দিনের মাথায় তাদেরকে সরিয়ে দিয়ে সরকারটাকেই লন্ডভন্ড করে দেওয়ার যে চক্রান্ত, এই আইন মানি না। এবং এই আইন পরীক্ষা নিরীক্ষা করার জন্য পার্লামেন্টে যে কমিটি তৈরি হয়েছে, তাতে বিজেপি, কংগ্রেস এবং তৃণমূল, তাদেরই সংখ্যা বেশি এমপি, তারা থাকবে। তৃণমূলের মুখ্যমন্ত্রী, তিনি সর্বেসর্বা সভানেত্রী, তিনি গতকালকে ঘোষণা করেছেন এই কমিটিতে আমরা নাই। অর্থাৎ তার পক্ষেও, পশ্চিমবাংলায় যারা রিগিং করেন তার পক্ষেও এই আইন হজম করা সম্ভব হচ্ছে না। বুঝতে পারছেন কোথায় যাচ্ছে? অর্থাৎ যে কথাটা দিয়ে আমি শুরু করেছিলাম, যে কোনো মূল্যে ক্ষমতা চাই, রাষ্ট্র ক্ষমতা চাই, বিজেপিকে ক্ষমতায় থাকতে হবে। পেছন থেকে ফেসিবাদী ভাবনা চিন্তার ধারক বাহক আরএসএস, তারা সবটাকে নিয়ন্ত্রণ করছে, নিয়ন্ত্রণ করবে। এই জায়গায় তারা অগ্রসর হওয়ার চেষ্টা করছে। এটা আমাদের পার্টি কংগ্রেসের 1 বছর কিন্তু হয়নি এখনো, কয়েক মাস মাত্র। এই কংগ্রেসের প্রস্তাবের মধ্যে মূল যে বিপদের দিকটি সংকেত দেওয়া হয়েছিল আমাদের কংগ্রেস থেকে বেরিয়ে আসার পর, এই গত 4-5 মাসের মধ্যে এটার যে বাস্তবতা, বিজেপি সরকার এই বিশেষ করে এই দুটো পদক্ষেপ নেওয়ার মধ্য দিয়ে এটাকে তারা প্রমাণ করে দিচ্ছে। তাহলে বুঝতে পারছেন পরিস্থিতি খুব জটিল জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে বিজেপি, আরএসএস। গণতন্ত্র আক্রান্ত হচ্ছে, অধিকার আক্রান্ত হচ্ছে, ধর্মনিরপেক্ষতার বেজমূলে আক্রমণ করছে, এবং সবটা মিলিয়ে প্রকৃত অর্থে আমাদের সংবিধানটাকেই এরা উলটপালট করে তাদের মতো করে, মনুসংহিতার আদলে, যার মূল কথা হচ্ছে মহিলাদের কোনো অধিকার নাই। তারা রান্না বান্না করবে, কাপড় জামা পরিষ্কার করবে, সন্তান প্রসব করবে, তাদের বড় করবে, লালন পালন করবে, স্বামীর সেবা দাসীর মতো অধিকার নাই। আর দলিত অংশের মানুষ, তাদের জন্মই হয়েছে তাদের উপর তলায় যারা, তাদের পদসেবা করার জন্য অধিকার নাই। কৃতদাস, এই যে মূল ভাবনা, এই ভাবনা নিয়ে তারা নতুন ধাঁচে সংবিধান তৈরি করবার চিন্তা ভাবনা করছে। এরা আমাদের দেশের সংবিধানকে সমর্থন করেনি, জাতীয় পতাকাকে সমর্থন করেনি, জাতীয় সঙ্গীতকে সমর্থন করেনি,
এরা এখন বড় বড় কথাবার্তা বলবার চেষ্টা করছে। কাজে এই জায়গায় দাঁড়িয়ে এই যে সামগ্রিক একটা আক্রমণ আসছে, এই আক্রমণটার মূল ভিত্তিটা কি? শোষিত, বঞ্চিত, নির্যাতিত অংশের মানুষ তাদের খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য রোজগার চাই, আয় চাই, উপার্জন চাই। কোথায় কাজ, কোথায় রোজগার, কেনবার ক্ষমতা কোথায়? অনাহার, অর্ধাহার। অন্যদিকে জিনিসের দাম বাড়ছে, কালোবাজারি বাড়ছে, বেআইনি মজুদদারি বাড়ছে, মুনাফাখোরি বাড়ছে। এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নাই। কাজেই এদের স্বার্থ রক্ষা করতে গিয়ে গণতন্ত্রকে সংহার করে রাষ্ট্র ক্ষমতাকে কুক্ষিগত করবার জন্য নয়া ফ্যাসিবাদী কায়দায় বিজেপি অগ্রসর হওয়ার চেষ্টা করছে। একে প্রতিহত করবার জন্য অবিজেপি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক যে শক্তিকে সহায়তা করে একটা বৃহত্তর ধারাবাহিক আন্দোলন সংগঠিত করার ডাক পার্টি কংগ্রেসের প্রস্তাবের মধ্যে দেওয়া হয়েছে। এটার বাস্তবতা আজকে কিন্তু আমাদের উপলব্ধি করতে হবে এবং এটাকে সামনে রেখেই আমাদের কিন্তু সামনের দিকে অগ্রসর হতে হবে। এখন কমরেডদের অনেকের ধারণা হতে পারে আমরা কি পারবো? কে বলেছে আমরা পারবো না? ইন্দিরা গান্ধী আমাদের বর্তমান যিনি প্রধানমন্ত্রী, তার চাইতে কম শক্তিধর ছিলেন এশিয়ার মুক্তি সূর্য। নির্বাচনে সবচেয়ে বেশি আসন নিয়ে জয়যুক্ত হয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন। তারপরেও যখন দেখছেন দেশের ভেতরে সাধারণ মানুষ ইন্দিরা গান্ধীর সরকারের উপর আস্থা রাখতে পারছে না, আন্দোলন সংগ্রাম বাড়ছে, দলের ভেতরে প্রশ্ন তৈরি হচ্ছে, ইন্দিরার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে মুখ খোলার চেষ্টা করছে, সেই জায়গায় আভ্যন্তরীণ জরুরি অবস্থা জারি করেছেন। ক্ষমতা রাখতে হবে তার হাতে। সংবিধান সংশোধন করে 5 বছরের জায়গায় পার্লামেন্টের মেয়াদ 6 বছর করেছেন। কোনো আন্দোলন না, কোনো সংগ্রাম না, কোনো প্রতিবাদ না, পত্রিকার প্রচার মাধ্যমের কণ্ঠ রোধ করেছেন। তাদের ইচ্ছার বাইরে সংবাদ ছাপা যাবে না, সম্পাদকীয় লেখা যাবে না। অনেক পত্রিকা, প্রচার মাধ্যম, সম্পাদকীয় স্তম্ভ সপ্তাহে 1বার 2বার কালো রেখে ছাপতে বাধ্য হয়েছে, কারণ তাদের ভাবনায় লেখা সম্পাদকীয় সরকারের লোকরা ছাড় দিচ্ছে না, ছাপতে পারছে না। আমাদের ত্রিপুরার অভিজ্ঞতা তাই। কাজে এরকম পরিস্থিতি করার মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে যে ইন্দিরা গান্ধী এশিয়ার মুক্তি সূর্য হয়েছিলেন বাংলাদেশের স্বাধীনতার পর, সেই ইন্দিরা গান্ধী সম্পর্কে প্রশ্ন উঠতে শুরু করলো। এ তো স্বৈরাচারী হয়ে গেছে, গণতন্ত্র সংহার করেছে, আন্দোলন সংগ্রাম স্তব্ধ করে দিচ্ছে, সংবাদপত্রের স্বাধীনতা, প্রচার মাধ্যমের স্বাধীনতা হরণ করে নিয়েছে, সমস্ত মুখ বগল দাবা করে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করছে। কিসের মুক্তি সূর্য? এই পরিস্থিতিতে আন্তর্জাতিক ক্ষেত্রে আবার তার মুখে যে কালিমা লেপ্ত হচ্ছে তার থেকে রক্ষা পাওয়ার জন্য নির্বাচনে যাওয়ার চিন্তা করলেন। পরামর্শদাতারা বললেন নেতাদের জেলখানায় রেখে, মুরারজি দেশাই কংগ্রেস দলের নেতা, রাজনারায়ণ তার বিরুদ্ধে লড়াইয়ের সামনের সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব করছেন, এদের মতো লোক বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব কারারুদ্ধ। তাকে পরামর্শ দেওয়া হলো এই পরিস্থিতিতে এদের জেলখানায় রেখে হঠাৎ করে যদি ভোট করা যায়, এরা জেল থেকে বেরোবে, এদের জেলে রেখে তো আপনি ভোট করতে পারবেন না, কিন্তু এরা সুযোগ পাবে না, প্রস্তুতি নিতে পারবে না। এই সুযোগে আপনি আরো বেশি আসন নিয়ে সরকারে চলে আসবেন। আপনার এশিয়া মুক্তি সূর্যের যে সুনামটা, যেটার মধ্যে একটু কালি লাগতে শুরু হয়েছিল, এটা ফর্সা হয়ে যাবে, আপনি সেই সুনাম ফিরে পাবেন। ভোট তো হলো, জিতলেন ইন্দিরা গান্ধী, নিজেও পরাস্ত হলেন, দল পরাস্ত হলো। স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে প্রথম কংগ্রেস ক্ষমতাচ্যুত হলো, অকংগ্রেস সরকার তৈরি হলো, জনতা পার্টির সরকার তৈরি হলো। অভিজ্ঞতা কারা করলেন?
ভারতবর্ষের বাইরের লোক এসে তো ভোট দেননি, ভারতবর্ষের মানুষই তো ভোট দিয়েছেন। মানুষ যদি ঐক্যবদ্ধ হয়, সুযোগ যদি পায়, প্রয়োগ যদি করতে পারে, মানুষ কি করতে পারে, কি করে দেখাতে পারে। ইন্দিরা গান্ধীর পরাজয়, কংগ্রেসের পরাজয়, নতুন সরকার গঠনের মধ্য দিয়েই তো ভারতবর্ষের গোটা রাজনৈতিক যে পরিমণ্ডলের মতো একটা নতুন ধারার দিক নির্দেশ তারা করলেন। মানুষ করলো অভিজ্ঞতা। পশ্চিমবাংলা আধা ফেসির স্বৈর সন্ত্রাস কায়েম করে বামফ্রন্টকে ধ্বংস করার লক্ষ্যে নিয়ে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে নিশ্চিহ্ন করবার জন্য কংগ্রেস সরকার, কংগ্রেস দল যুগপৎ আক্রমণ সংগঠিত করেছে। বামফ্রন্ট সরকার তৈরি হয়েছে। সারা ভারতবর্ষের সামনে বিকল্পের দিশা দেওয়ার ক্ষেত্রে পশ্চিমবাংলার বামফ্রন্ট সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। যে জ্যোতি বসুকে বিধানসভার নির্বাচনে পরাস্ত করবার জন্য রিগিং করেছে, ভোটের দিন মধ্যবেলায় ভোট থেকে নাম প্রত্যাহার করে নিয়ে ভোট বয়কট করে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি আন্দোলনে নামলো। সেই বামফ্রন্ট পরবর্তী সময় পশ্চিমবাংলায় সরকার তৈরি করলো, একটা করে ৩৪ বছর সরকার চালালো, দেশের সামনে বিকল্পের সন্ধান দিল। কেরালার অভিজ্ঞতা কি? ইএমএস সামুদ্রিকবাদ, প্রথম কমিউনিস্ট মুখ্যমন্ত্রী, তখনও পার্টি ভাগ হয়নি। দুটো গুরুত্বপূর্ণ স্লোগান দেশের সামনে উপস্থিত করলেন। একটা হচ্ছে ভূমিহীন যারা, তাদেরকে জমির মালিক করো। যারা জমিদার, সর্বোচ্চ জমির যে সিলিং তার বাইরে যাদের হাতে জমি, তাদের কাছ থেকে জমি উদ্ধার করে যারা ভূমিহীন তাদেরকে জমির মালিক করো। আর কি গণতন্ত্র মানে শুধু বিধানসভার নির্বাচন আর লোকসভার নির্বাচন না, গ্রামে নিয়ে চলো, সাধারণ মানুষকে গণতন্ত্র অধিকার দাও, পঞ্চায়েতকে শক্তিশালী করো, পঞ্চায়েতের হাতে ক্ষমতা দাও। এই দুটো স্লোগান নিয়ে ইএমএস নামুদ্রিপাদ স্বাধীনতার পর প্রথম কমিউনিস্ট সরকার তার মুখ্যমন্ত্রী হিসাবে গোটা ভারতবর্ষকে নাড়িয়ে দিয়েছিলেন। জওয়াহরলাল নেহরু প্রধানমন্ত্রী, ইন্দিরা গান্ধী কংগ্রেস দলের সভানেত্রী। মাথা ঘুরে গেল। এই যে স্লোগান, এটা শুধু কেরালার স্লোগান না, রাজ্যে রাজ্যে ইএমএস এর তোলা স্লোগানকে ভিত্তি করে মানুষ তো সোচ্চার হতে আরম্ভ করেছে। এই জায়গায় ইএমএস এর সরকারকে তো টিকতে দেওয়া যায় না, কমিউনিস্টদের এই সরকারকে তো ভাঙতে হবে। স্লোগান আসলো কি, কেরালাকে মুক্ত করো। কেরালাকে মুক্ত করা মানে কি, কমিউনিস্টদের হাত থেকে সরকারটাকে উদ্ধার করো, কমিউনিস্টদের সরকার চালাতে দেওয়া যাবে না। জওয়াহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী বাপ বেটিতে মিলে এই সরকারটাকে ভাঙলেন। কিন্তু ইএমএস নামুদ্রিপাদ থেকে কি ঠেকে রাখা গেছে? বারবার 5 বছর 7 বছর ঘুরে ঘুরে এখন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, তার নেতৃত্বে বামফ্রন্ট, বাম গণতান্ত্রিক শক্তি কেরালায় বারবার সরকারে আসছে, এখনো সরকার চলছে এক নাগারে 10 বছর। তাহলে এই কথাগুলি বলছে এই কারণে সন্দেহ মনের মতো থাকা ঠিক না। সচেতন ভাবে নিজের উপর বিশ্বাস রেখে আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে সরব হতে পারি, নেতৃত্বকে ভূমিকা নিতে হবে। তারা আক্রান্ত হবে, রক্ত ঝরবে, কেউ কেউ শহীদের মৃত্যুবরণ করবে, কিন্তু সামনে থেকে যদি লড়াইটা সংগঠিত করার চেষ্টা করা যায়, যারা এই অন্যায়, অবিচার, বেবিচার সমর্থন করেন না, ক্ষোভ আছে, বিক্ষোভ আছে, কিন্তু ঘর থেকে বেরোবার সাহস পান না, একটা পর্যায়ে গিয়ে তারাও বেরিয়ে আসবেন এবং এই আক্রমণকারী, অত্যাচারী যারা, তাদের বিরুদ্ধে সাহসী ভূমিকা নেবেন। আমি তো বললাম, কংগ্রেস এবং ইন্দিরা গান্ধীর পরাজয়, বিকল্প জাতীয় সরকার, পশ্চিমবাংলার বামফ্রন্ট সরকার, কেরালায় আবার মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে বাম গণতান্ত্রিক ফ্রন্টের সরকার। ত্রিপুরার অভিজ্ঞতা কি? বামফ্রন্ট সরকার 77 লোকসভা নির্বাচনে নৃপেন চক্রবর্তী জামানতে বাজেয়াপ্ত হয়ে যাওয়ার মতো অবস্থা। 6 মাসের ব্যবধানে বিধানসভা নির্বাচন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে 3 দলীয় বামফ্রন্ট, সিপিআইএম, আরএসপি, ফোরালবুক, সিপিআই তখন কংগ্রেসের সঙ্গে চলে,
তিন দল 60 আসনের মধ্যে 56 আসনে জয়যুক্ত হয়, 4টা আসন টিউজেস তারা জয়যুক্ত হয়। তারা গোপনে গোপনে তখন কংগ্রেসের সঙ্গে মিলে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি গণমুক্তি পরিষদের নেতৃত্বে উপজাতিদের 4 দফা আন্দোলনকে পেছন থেকে দুর্বল করার চেষ্টা করছিল। তারা আলাদা করে 4টা আসন জিতল। বামফ্রন্ট সরকার 10 বছরের ব্যবধানে আধা ফেসিস শরীর সন্ত্রাস কায়েম করলো কংগ্রেস, সঙ্গে টিউজেস। 5 বছর ভোট নাই, পঞ্চায়েত নাই, নগর নাই, স্কুলে কলেজের ছাত্র সংসদ নাই, কোঅপারেটিভ নাই, সব জবরদখল। তারা ধরেই নিয়েছে এভাবেই অনন্তকাল তারা সরকারে থাকবে। কিন্তু 5 বছরের ব্যবধানে যে ভোট হলো রাষ্ট্রপতির শাসনে, এই আধা ফিসির শরীর সন্ত্রাসকে পরাস্ত করে ত্রিপুরার মানুষ মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে 4 দলীয় যে বামফ্রন্ট তাদেরকে কিন্তু সরকারে প্রতিষ্ঠিত হতে ভূমিকা নিলেন। কাজে এই কথাগুলো মনে রাখতে হবে। মনে রেখে আজকের যে পরিস্থিতি, এই নয়া ফেসিবাদী ভাবনা নিয়ে, এবং ত্রিপুরাকে আপনার ল্যাবরেটরির মতো, বীক্ষণাগারের মতো, পরীক্ষা নিরীক্ষা কেন্দ্রের মতো বিজেপি আরএসএস যেভাবে এই ভোটকে প্রহসনে পরিণত করে ক্ষমতায় টিকে থাকবার চেষ্টা করছে, এরকমটা সারা ভারতবর্ষে তারা করবার চিন্তা করছে। কাজেই দেশের মানুষ এটাকে মেনে নেবেন, এটা যদি আমরা ভাবি ভুল করব। জরুরি অবস্থার বিরুদ্ধে প্রকাশ্যে আন্দোলন ছিল না, কিন্তু ভোট যখন আসলো 19 মাসের মাথায়, সেই মানুষ ঝড় তুলল। পশ্চিমবাংলায় সেই মানুষ ঝড় তুলল, কেরালায় সেই মানুষ ঝড় তুলল, ত্রিপুরায় সেই মানুষ ঝড় তুলল। কাজেই আমরা যেটা বলবো, এই পরিস্থিতিতে যে কৌশল নিয়ে পার্টি অগ্রসর হওয়ার চেষ্টা করছে, বিজেপিকে কোণঠাসা করো, গণতান্ত্রিক শক্তি, ধর্মনিরপেক্ষ শক্তি, দেশপ্রেমিক শক্তি ঐক্যবদ্ধ করো এবং গণতন্ত্রের উপর আক্রমণ প্রতিহত করো, গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করো, ধর্ম নিরপেক্ষতার যে মতাদর্শ, তার যে নীতি, তাকে রক্ষা করো। সংখ্যালঘু অংশের মানুষ, মুসলমান এবং দেখা যাচ্ছে কোথাও কোথাও খ্রিস্টানদের বিরুদ্ধে আক্রমণ সংঘটিত করছে, একে প্রতিহত করো। মানুষের অধিকার নিয়ে শিরদাঁড়া উঁচু করে তারা যাতে ভারতবর্ষে বেঁচে থাকতে পারেন তাকে সুনিশ্চিত করো, এবং সংবিধানকে ধ্বংস করবার জন্যে মনুসংহিতার আদলে একটা নতুন ধরনের সংবিধান তৈরি করবার যে দুঃস্বপ্ন দেখছে তাকে প্রতিহত করো, দেশকে রক্ষা করো। এই যে আহ্বান, এই আহ্বানকে মাথায় রেখে অগ্রসর হতে হবে। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, তাকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। আমরা এই সাথে এই ত্রিপুরার ক্ষেত্রে যে কথা যুক্ত করি, এই দাবির লড়াই চলবে, এই নীতির লড়াই চলবে, এই অধিকার হরণের প্রতিবাদী আন্দোলন চলবে, কিন্তু সঙ্গে সঙ্গে দৈনন্দিন জীবনযাত্রা রক্ষা করার জন্য কাজ চাই, রোজগার চাই, পয়সা চাই, কেনবার ক্ষমতা চাই, খাবার চাই, অসুস্থ হলে পরে ঔষধ চাই, হাসপাতালে ডাক্তার চাই, স্কুলে মাস্টার চাই, হাসপাতালে যাতে 2টা 4টা 5টা ওষুধ পাওয়া যায় তার নিশ্চয়তা চাই। হাসপাতালে যদি ভর্তি করে চিকিৎসা করতে হয়, ডাক্তার যদি মনে করেন সেই ডাক্তারবাবুর হাতে হাসপাতালে ভর্তি হওয়ার পর সেই রোগীর চিকিৎসা করাতে গেলে পরে 2 দিন 3 দিন খাবার দিতে হবে, তার টাকা চাই, পয়সা চাই। বেকারে বেকারে ছেয়ে গেছে। সরকার তৈরি করতে পারলে প্রথম বছর তাদের কল্পিত 50,000 শূন্য পদ পূরণ করবেন, 8 বছরও হয়ে গেল। সব মিলে এখন পর্যন্ত 19,000 চাকরি দিতে পারলেন না। মুখ্যমন্ত্রী হিসাব করে বলছেন 1 মাস আগে, তাও নিয়মিত চাকরি না, চুক্তিবদ্ধ 9 মাস 10 মাস কাজের পর ছাঁটাই, আবার তাদের মধ্যে একটা অংশকে বাছাই করে নিচ্ছেন। 8 বছরের মাথায় 1 বছরে যাদের 50,000 চাকরি দেওয়ার কথা, সেখানে 19,000ও চাকরি দিতে পারছেন না। কোথায় যাবে বেকাররা? বেকারদেরই সবচেয়ে বেশি বিভ্রান্ত করেছিল 18 নির্বাচনে, আর বিভ্রান্ত করেছিল শিক্ষক কেরানি কর্মচারী, 7ম পে কমিশন,
কোথায় সপ্তম পে কমিশন? দিয়েই তো পাচ্ছে না। নতুন পে কমিশনে তো চিন্তা করছে না। অন্যায়, অত্যাচার, বেভিচার একটু মাথা তুলবার চেষ্টা করলেই বদলি পুলিশ থেকে শুরু করে আইএস কাউকে তারা রেহাই দিচ্ছে না। তাহলে এই যে পরিস্থিতিটা চলছে, এটাকে এভাবে মেনে নেওয়া যাবে না। কাজেই একদিকে গণতান্ত্রিক বিষয়গুলো যেগুলো বললাম, আরেকদিকে এই যে অর্থনৈতিক যে বিষয়, এর জন্য লড়াই করতে হবে। আমরা এখানে বিশেষ করে যেটা বলছি, পার্টি কংগ্রেস এই বিষয়টা দৃষ্টিপাত করে বলবার চেষ্টা করেছে জাতীয় আন্দোলন হবে, রাজ্য রাজ্য আন্দোলন হবে, কিন্তু এলাকা ভিত্তিক, গ্রাম ভিত্তিক মানুষ তাদের দৈনন্দিন জরুরি যে জ্বলন্ত সমস্যাগুলো, এগুলোকে ভিত্তি করে ছোট্ট ছোট্ট দাবি সনদ তৈরি করে নূতন ধারায় সাহসী জঙ্গি আন্দোলন সংগঠিত করুন, দাবি আদায় না হওয়া পর্যন্ত। এই জায়গাটাতেও আমরা জোর দেওয়ার চেষ্টা করছি সারা দেশে এবং ত্রিপুরায়। শুরু করেছি আমরা, সুনামরে তো আপনারা কোনো কোনো জায়গায় ইতিমধ্যে সংগঠিত করেছেন। কাজেই এরকম একটা জায়গায় দাঁড়িয়ে সেখানে দুর্বলতার শিকার হলে চলবে না, দ্বিধা দ্বন্দ্বে নিজেকে আটকে ফেললে চলবে না, অবিশ্বাসের বাতাবরণ তৈরি করে বিজেপি, আরএসএস তাদের সহযোগী এবং তাদের হয়ে যারা দিবারাত্র প্রচার মাধ্যমকে ব্যবহার করছেন, তাদের কোথায় বিভ্রান্ত না হয়ে এই যে অতীত ইতিহাস, বাস্তব অভিজ্ঞতা, এখন মানুষের জীবনের যে অভিজ্ঞতা, তাকে একসাথে নিয়ে এর বিরুদ্ধে আমাদের কিন্তু লড়াইটাকে তেজি করতে হবে, তীব্র করতে হবে। ত্রিপুরার আন্দোলন দেশের আন্দোলনকে উৎসাহিত করবে, ছোট্ট রাজ্য হতে পারে। বামফ্রন্ট সরকার ত্রিপুরায় যদি কাজের মধ্য দিয়ে দেশের বাম গণতান্ত্রিক শক্তিকে উৎসাহিত করার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা নিতে পারে সেদিন, তাহলে আজকের এই যে নয়া ফেসিবাদী কায়দায় ত্রিপুরার বুকে ভোট জালিয়াতি করে, ভোটকে প্রহসনে পরিণত করে বিজেপি যে কাণ্ড কারখানা করছে, তার বিরুদ্ধে আমরা একদিকে এর প্রতিবাদ, আরেকদিকে অর্থনৈতিক দাবিদার আন্দোলন সংগঠিত করার মাধ্যমে ছোট মাঝারি জন সমাগমের মধ্য দিয়ে এটা ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলির আন্দোলনকে উৎসাহিত করবে না কেন আমরা এটা মনে করব? এখনো ভারতবর্ষের রাজ্যের যে মানুষ ত্রিপুরার দিকে উন্মিলিত চোখে তাকিয়ে থেকে দেখবার জন্য অপেক্ষা করেন ত্রিপুরার আন্দোলন কোন পথে অগ্রসর হচ্ছে। কাজে সেদিক থেকে যেটা আপনাদের কাছে আবেদন করব, সীতারাম ইয়েচুরির জন্মদিন পালন করছি আমরা, চলে গেছেন 1 বছর হয়েছে, একাধারে তার চলে যাওয়ার ঘটনা এবং তার জন্মদিন দুটোকেই মাথায় রেখে আমরা অগ্রসর হচ্ছি এবং তার সময়ের যে কৌশল, তার অবর্তমানে পার্টি কংগ্রেসের নেওয়া যে কৌশল, তার মধ্যে মৌলিক কোনো ফারাক নাই। পরিবর্তিত পরিস্থিতিতে কিছু কিছু ক্ষেত্রে স্লোগান এখানে সেখানে নতুন করে হয়তো যুক্ত হচ্ছে, কিন্তু আন্দোলনের যে ধারা, তার যে মানে দিক নির্দেশ, সেই জায়গাটা কিন্তু কোনো আপনার বিভ্রান্তের সুযোগ নেই, ব্যতিক্রমে চিন্তা ভাবনার কিন্তু কোনো সুযোগ নেই। তাই সেদিক থেকে প্রকৃত অর্থেই সীতারামকে যদি আমরা মনে রাখতে চাই, তার স্মৃতির প্রতি যদি যথার্থ অর্থেই আমরা শ্রদ্ধা নিবেদন করতে চাই, তাহলে আজকের পরিস্থিতিতে তারা বর্তমানে 24তম পার্টি কংগ্রেসে যে রাজনৈতিক প্রস্তাব, তার যে নির্দেশিকা, যা আমি আপনাদের সামনে ব্যাখ্যা করার চেষ্টা করলাম, এটা ভাবনায় রেখে সামনের দিনে বৃহত্তর আন্দোলন আমাদের গড়ে তুলতে হবে। অর্থনৈতিক দাবিদার আন্দোলন, গণতান্ত্রিক দাবিদার আন্দোলন। ফ্যাসিস্ট সুলভ শক্তির হাতে ভারতবর্ষকে ছেড়ে দিয়ে আমরা তো নিশ্চিন্তে থাকতে পারি না। আর এটাও মনে করার কারণে এই ফ্যাসিস্ট সুলভ শক্তি যার স্বপ্ন দেখছেন, তাকে তারা বাস্তবায়িত করার ক্ষেত্রে সাফল্য অর্জন করবেন, এটা অসম্ভব। মানুষের শেষ কথা বলে, লড়াকু মানুষ, এটা ইতিহাসের অভিজ্ঞতা, তারাই ইতিহাস লেখে। ইতিহাস তাদেরকেই শ্রদ্ধা করে, তাদেরকেই স্মরণ করে, তাদের কথাই ইতিহাসের স্থান পায়। আর ইতিহাসের যারা বিকৃতি করার চেষ্টা করে, মানুষের অধিকার হরণ করে, যারা ফ্যাসিবাদ কায়েম করার চেষ্টা করে, ইতিহাসের দৃষ্টিতে তারা ঘৃণার পাত্র,
ঘৃণার যোগ্য, তাদেরকে ইতিহাস স্মরণ রাখে না, তাদেরকে ইতিহাস নিকৃষ্ট চিহ্নিত করে জনজীবন থেকে ছুঁড়ে ফেলে দেয়। কাজে আমাদেরও আত্মবিশ্বাস বলিয়ান হয়ে আগামী দিনে এই ত্রিপুরার আন্দোলনের মধ্য দিয়ে সারা ভারতবর্ষের এই যে নতুন পরিস্থিতিতে নতুন আন্দোলনটা গড়ে তুলবার প্রশ্নটা সামনে এসে উপস্থিত হয়েছে, সেই আন্দোলনটাকে সংহত করার ক্ষেত্রে মদত যোগানোর প্রশ্নে আমরা যাতে কার্যকরী ভূমিকা নিতে পারি, তার জন্য আজকের দিনে শপথ নিতে হবে এবং ত্রিপুরার সামগ্রিক এই আন্দোলনকে নূতন চেহারায় উন্নীত করার ক্ষেত্রে সোনামুড়া মহকুমাকে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে হবে। সোনামুড়ার ঐতিহ্য তাকে অম্লান রাখার প্রশ্নে পরিবর্তিত পরিস্থিতিতে আজকের দিনে সোনামুড়াকে সেই শপথ নূতন করে তারা গ্রহণ করবেন, এই বিশ্বাস ব্যক্ত করে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আবার সীতারামের স্মৃতি শ্রদ্ধার সাথে স্মরণ করে আমি আমার কথা বলা শেষ করছি। আমি কথা বললাম, আমি প্রায় এককভাবে কথা বললাম, আপনারা শুনলেন, উৎসাহিত করলেন, অনুপ্রাণিত করলেন, তার জন্যে আপনাদেরকেও অভিনন্দন জানাচ্ছি। ভালো থাকবেন, আমার নমস্কার নেবেন।